হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায়-মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করেছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এর আগের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগের প্রবলেম সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগের প্রবলেম সলভ করব। দেখো 14 দাগের আছে পরিমিতির প্রবলেম। পরিমিতির কি বলেছে এখানে, দেখো আমরা আগের বছর কি করেছিলাম, আগের বছর আমরা করেছিলাম যে প্রত্যেকটা রায়-মার্টিন প্রশ্নবিদরা শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো সলভ করে দিয়েছিলাম, 1, 2, 3, 4 এই 4টে দাগের 36 নম্বর করে। কিন্তু এবারে আমরা ফুল যে 90 নম্বরের পুরোটা সলভ করে দিচ্ছি। আমাদের এখন চলছে মডেল কোশ্চেন পেপার 1। তো দেখবে 9, 10, 11 এই 3টে দাগ উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ, 3টে ছাড়া সমস্ত কিছু সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। মডেল কোশ্চেন পেপার 1 আমরা সলভ করছি, আজকের ক্লাস হলে কমপ্লিট হবে। এর পরবর্তী ক্লাস থেকে মডেল কোশ্চেন পেপার 2 এর সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, 14 এর 1টা বলেছে একটি সমকোণী চৌপালের দৈর্ঘ্য, সমকোণী চৌপালের সমগ্র তলের ক্ষেত্রফল 288 বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। দেখো যে চৌপালটা একটি ঘনক। আচ্ছা, আমরা ধরি সেমি এককে আছে, তাই তো? ধরি সমকোণী চৌপালের দৈর্ঘ্য সমান a সেমি, আচ্ছা, প্রস্থ সমান b সেমি এবং উচ্চতা সমান c সেমি। ঠিক আছে, এইটা হলো। অতএব সমকোণী চৌপালের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? উভয় দিকে দুদিকে দুটো তল সমানভাবে থাকে, তাই তো? 2ab প্লাস bc প্লাস ca সমকোণী চৌপালের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বর্গ সেমি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? এইটা ইজ ইকুয়াল টু 288। অতএব শর্ত অনুসারে 2 আমি যদি 2 ইন্টু ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 288, এইটা পেয়ে গেলাম। আবার দেওয়া আছে সমকোণী চৌপালের কর্ণ সমান 12 সেমি। প্রদত্ত কর্ণ ইজ ইকুয়াল টু 12 সেমি। ঠিক আছে, এবার কর্ণ বের করার সূত্র কি? তাহলে শর্ত অনুসারে আবার, অতএব শর্ত অনুসারে এখানে পাচ্ছি রুট ওভার অফ কর্ণ বের করার সূত্র রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 পেয়ে যাচ্ছে। উভয় দিকে বর্গ করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 হয়ে যাচ্ছে। ঠিক আছে, উভয় দিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অতএব 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 288 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো এই যে 1 যদি এইটা দিই আর 2 যদি এইটা দিই, তাহলে উভয় দিকে এই যে ভ্যালুটা দুটোই কিন্তু এই যে বাম পক্ষের ভ্যালু দুটোই কিন্তু 288 সঙ্গে সমান। তাহলে অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এইটা আসছে। এবার যদি আমরা গুণ করি, এইটা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এইটা গুণটা একবার করে যদি বাঁদিকে আনি, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই তো? আমরা এখানটা উপরটা একটু মুছছি, এই ক্যালকুলেশনগুলো বুঝে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা কখন ঘনক হবে? সমকোণী চৌপাল, একটা সমকোণী চৌপাল কখন ঘনক হবে? তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি তিনটেই সমান হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি তিনটেই সমান হয়, তাহলে সেটা একটা ঘনক হবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, যদি সাজিয়ে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস
সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এ স্কোয়ার দুটো স্কোয়ার, বি স্কোয়ার দুটো বি স্কোয়ার, সি স্কোয়ার দুটো সি স্কোয়ার, এই যে মিলছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, এইটার সঙ্গে এটা মিলে গেল, শুধুমাত্র সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা বি মাইনাস সি হোল স্কোয়ার ফর্মুলা প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের ফর্মুলা এলো। আচ্ছা, এটা মনে রাখবে কতগুলি পদের বর্গের সমষ্টি যদি শূন্য হয় তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। এটা অবশ্যই মনে রাখবে, কতগুলি পদের বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। ঠিক আছে, তাহলে এখানে অতএব a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব a মাইনাস বি সমান 0, অতএব a ইজ ইকুয়াল টু বি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটা থেকে আবার বি মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বি সমান সি, এবং 0 সি মাইনাস এ সমান 0, অতএব সি সমান এ। তাহলে দেখো এ সমান বি আবার বি সমান সি, তার মানে এ সমান বি সমান সি হয়ে যাচ্ছে। অতএব এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তিনটা সমান। অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই। যখন সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই হয়ে যায় তখন সমকোণী চৌপলটি একটি ঘনক হয়ে যায়। অতএব সমকোণী চৌপলটি একটি ঘনক। ঠিক আছে, আচ্ছা সমকোণী চৌপলটি একটি ঘনক দেখাতে বলেছে, এটি ঘনক। দেখুন প্রবলেমটা ভালো করে বুঝবে। নেক্সট দেখো 2 এর অঙ্কে যাব। একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর, এটা হলো এবার 2 এর অঙ্ক। দেখো দুইয়ের অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে নিরেট শঙ্কুর। তাহলে ক্ষেত্রফল সমান কত? 3696 বর্গ সেমি, 3696 বর্গ সেমি। ঠিক আছে, সেইভাবে আছে। এখানে কি আছে? এখানে বলছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত দেয়া আছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত সমান 3:4, সমান 3:4। আমরা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3x সেমি এবং উচ্চতা ইজ ইকুয়াল টু 4x সেমি। তাহলে নিরেট শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, যে বলা আছে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এটা থেকেও নির্ণয় করতে পারবো। অতএব শর্ত অনুসারে যেটা পেয়ে যাচ্ছি, পাই মানে 22/7, পাই আর মানে কত? 3x ইন্টু পাই আর ইন্টু আর প্লাস এল ইজ ইকুয়াল টু 3696। অতএব এখানে যেটা হয়ে যাচ্ছে দেখো, এইটা 4 3 7x, 3x ইন্টু 7x ইজ ইকুয়াল টু 3696 ইন্টু 22 7টা 7 22 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা আমরা 11 দিয়ে কাটতে পারি। 11 দুগুণে 22, 3 11 33, 3 11 33, 3 39, আবার 3 11 33 6। অতএব তাহলে এখানে x স্কোয়ার পড়ে থাকছে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 336 ইন্টু 7
ইজ ইকুয়াল টু 3 ইন্টু 7। ঠিক আছে, 3 3 6 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 7, 7 7 কেটে গেল, 3 দিয়ে কাটলে 1 1 2 হতো, তাই তো? আচ্ছা, এইখানে 2টা নিচে 2টা লেখা হয়নি, ইন্টু 2, এই 2টা কেটে দিলে আবার 5 দুগুণে 10, 1 12, 6 দুগুণে 12, অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 56 হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, অতএব আমরা এখানে কি পেয়েছি, এবার এই যে লম্ববৃত্তাকার শঙ্কু সমবাহুতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, এইটা, তাই তো? কি চেয়েছে এখানে, উচ্চতম বলে যাচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল। তাহলে এখানে যদি আমরা অতএব এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 56, ঠিক আছে, বা এখানে এক্স এর জায়গায় এই 3x হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে হয়ে যাচ্ছে 3x ব্যাসার্ধ আর উচ্চতা পাই আর এল, এটা 4x পেয়ে গেলাম, তাহলে আর ইন্টু এল পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 3 ইন্টু, এখানে যেটা পেয়ে যাচ্ছি আমরা, এইটা ইজ ইকুয়াল টু 56 আগে থাকতে আছে, এদিকে 3 আর 4, বাম পক্ষে 3 আর 4 গুণ করলাম, তাহলে ডান পক্ষ 3 আর 4 গুণ করতে হবে, ঠিক আছে, এই যে পাই আর এল পাওয়ার জন্য। অতএব পাই এর মান হচ্ছে 22 এর 7, এই আর এর মান হচ্ছে 3x আর উচ্চতা 4x ইজ ইকুয়াল টু 22 এর 7 ইন্টু 56, এদিকে লিখছি, দেখো এখানে ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে না, এখানে একটু মুছছি, আমরা পরিষ্কার করে লিখছি ক্যালকুলেশনটা। এই যে তারপর পাই আর এল, পাই ইন্টু আর হচ্ছে 3x আর এল হচ্ছে 4x, এই যে উচ্চতা আমরা ধরেছি, ইজ ইকুয়াল টু পায়ের মান, এখানে মানটা বসাচ্ছি 22 এর 7 আর 56 ইন্টু 3 ইন্টু 4, এই মানটা, তাই তো? এইটা হয়ে যাচ্ছে 7 আসছে 56, 7 আসছে 56, তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছে পাই আর এল, যেটা তাহলে এখানে পাই আর না লিখে এটা আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটাই পার্শ্বতলের ক্ষেত্রফল, একটু ঘুরিয়ে করছি, পার্শ্বতলের ক্ষেত্রফল ঘুরিয়ে মানটা নির্ণয় করছি, ঠিক আছে। 8, তাহলে 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 8 দুগুণে 16 কে 17 ইন্টু 3 4 12, তাহলে 176 ইন্টু 12 কত হয়, 176 12, 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14, 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14 কে 15 5 হাতে 1 2 2 হাতে 3, 1 7 6 2 6 5 11 1 হাতে 1, 7 10 থেকে 11 1 থেকে 2 2 1 1 2, ঠিক আছে, পাই আর এল। অতএব এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা আসছে, অতএব নির্ণয় পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, এককটা তো লিখতে হবে, এখানে উভয় পক্ষে মান ছিল বলে একক এখানে লেখা হয়নি, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2112 বর্গ সেমি, ঠিক আছে, এইটা দেখো, এইটা আসছে। নেক্সট দেখো, এটা হলো, এটা 2 এরটা হলো, 3 এর দাগে যাব, 3 এর দাগে কি বলছে দেখো। আচ্ছা, এই অঙ্কের উত্তর দেওয়া আছে 2 এরটা 2310 সেমি, কিন্তু আমাদের এইটাই আসছে। যদি তোমাদের 2310 সেমি কারো আসে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। নেক্সট 3 এরটা সলভ করছি। তিনেরটা বলছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি পাত্রের অর্ধেক জলপূর্ণ আছে। চোঙের ব্যাসার্ধ, এই যে একটু চোঙাকৃতি, ছবিটা দেখাই দেখো, এইটা হচ্ছে চোঙাকৃতি পাত্র, এইটা এর অর্ধেক এতটা জলপূর্ণ আছে, ঠিক আছে, পাত্রের অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাস, চোঙের ব্যাস সমান 12 সেমি, অতএব চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 12/2 সেমি সমান 6 সেমি, ঠিক আছে। আচ্ছা, এটা অর্ধেক জলপূর্ণ আছে, আমরা এটা লিখেছি। আচ্ছা, 6 সেমি ব্যাসার্ধ একটি লোহার বল ওই
জলে ফেলা হলো এবং বলটি ঠিক সম্পূর্ণ নিমজ্জিত হলো। 6 সেমি ব্যাসার্ধের লোহার বলটা কি একটি গোলক। 6 সেমি ব্যাসার্ধের লোহার গোলক জলে ফেলা হলো। ঠিক আছে, এটা গোলক। তাহলে এই গোলকের আয়তন নির্ণয় করি। অতএব গোলকটির আয়তন, অতএব গোলকের আয়তন সমান 4/3 পাই, পাই মানে 22/7, আর কিউব মানে 6 ইন্টু 6 এত ঘন সেমি। ঠিক আছে, 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে এত ঘন সেমি হলো। আচ্ছা, এখানে বলেছে জলে ফেলা হলে অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, পাত্রটির উচ্চতা কত? ধরি পাত্রের উচ্চতা, ধরি এই পাত্র, ধরি পাত্রের উচ্চতা সমান 8 সেমি। তাহলে এটা ওই জলে ফেলা হয়েছে, তাই তো? এখানে ওই জলে ফেলা হলো, পাত্রটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই জলে ফেলা হয়েছে, পাত্রের উচ্চতা চাইছে। এই জলে ফেলা হলে যে পাত্রের উচ্চতা হবে, এই জলে সম্পূর্ণ ফেলা হয়েছে, ওই জলে ফেলা হলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে, সম্পূর্ণভাবে সেটা নিমজ্জিত হয়ে গেছে। সম্পূর্ণভাবে নিমজ্জিত হলে সর্বাধিক, এটা যে নিমজ্জিত হয়েছে, এতে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, তাহলে জলতল কতটা বৃদ্ধি পেল? তাহলে পাত্র উচ্চতা এইচ। তাহলে আমরা ধরছি, ধরি জলতল, আগে এইটা ধরি জলতল, ধরি জলতল মানে পাত্রের জলতল মানে এইটার বৃদ্ধি পাবে সমান এইচ সেমি, এইটা। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, মানে এইটা যতটা বৃদ্ধি পাবে সেইটাই তখন পাত্রের মানে জলটা যতটা বাড়ছে সেটাই তখন, এই যে জলতল যতটা বাড়ছে সেইটাই তখন এই যে পাত্রের যেটা বলটা এখানে গোলকটা বা গোলকটি যখন ফেলা হয়েছে, এটা তো এই সূত্র অনুযায়ী এইটা এর সমান আয়তনের জল অপসারিত হবে। এটা যতটা বাড়ছে সেটাই হচ্ছে, এবার এই জায়গাটার আয়তনটা এর আয়তনের সঙ্গে সমান হবে। বর্ধিত জলের আয়তনটা এই গোলকটির আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে জলের আয়তন বৃদ্ধি পাবে এইচ সেমি, তাহলে বর্ধিত জলের আয়তন কত হচ্ছে? বর্ধিত জলের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা 6 স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এইটা হচ্ছে এই ঘনকের আয়তনের সঙ্গে সমান হবে 4/3, পাই মানে 22/7 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6। এই 6 স্কোয়ার আর দুটো 6 কেটে দিয়ে উভয় দিকে, 22/7 কেটে গেল। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, তাহলে এইচ হয়ে যাচ্ছে 4 দুগুণে 8। ঠিক আছে, অতএব জলতল বৃদ্ধি পাবে, সমান 8 সেমি। এইটা উত্তর। দেখো এখানে কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। কোশ্চেনটা যে বলেছে পাত্রের আয়তন কত, পাত্রের উচ্চতা কত, এখানে বলা উচিত ছিল যে জলতল, এই যে গোলকটা জলে ফেলা হয়েছে, তাহলে পাত্রে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এইটা বলা উচিত ছিল, যে পাত্রে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এইটা কোশ্চেন করা উচিত ছিল। নেক্সট দেখো, 14 দাগে 3টে ছিল, 3টেই কমপ্লিট হলো। এবার আমরা যাবো 15 দাগে। 15 দাগে কি বলছে দেখো, এই অঙ্কগুলো যতটা পারবে বেশি বেশি একটু লিখে করবে, কারণ 4 নাম্বার আছে। 15 দাগের 1-এর অঙ্ক কি বলছে? বলছে কোনো প্রতিযোগীদের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তালিকা 6-কে দেওয়া হলো, প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরে গড় চেয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে যেটি নম্বর প্রতিযোগীর সংখ্যা এইরকম আছে, নম্বর প্রতিযোগী সংখ্যা, নম্বর আর প্রতিযোগী সংখ্যা দেওয়া আছে।
এইটা। আচ্ছা, 0 অথবা 0-এর বেশি 40, 0 অথবা 0-এর বেশি, এটা 40, ঠিক আছে। 0 অথবা 0-এর বেশি 40। এখানে দেখো তারপর আছে 10 অথবা 10-এর বেশি, 10 অথবা 10-এর বেশি 36, 10 অথবা 10-এর বেশি 36, 20 অথবা 20-এর বেশি 22, 20 অথবা 20-এর বেশি, 20 অথবা 20-এর বেশি কত? 20 অথবা 20-এর বেশি 22, 36 নয়, এটা 22, এটা হয়ে যাচ্ছে 22, ঠিক আছে। 20 অথবা 20-এর বেশি 22। আচ্ছা, আর আছে 30 অথবা 30-এর বেশি 11, 30 অথবা 30-এর বেশি 11। আচ্ছা, 40 অথবা 40-এর বেশি 2, 40 অথবা 40-এর বেশি 2, আর 50 অথবা 50-এর বেশি 0, তাই তো। 50 অথবা 50-এর বেশি 0, এইটা হচ্ছে। তাহলে এখান থেকে দেখো কি বলেছে, এখানে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে একটা পরিসংখ্যান বিভাজন ছক নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে পরিসংখ্যান বিভাজন ছকটা খুব সাধারণভাবে নির্ণয় করতে পারবো, যে অতএব পরিসংখ্যান বিভাজন ছকটি হলো, অতএব পরিসংখ্যা বিভাজন ছকটি হবে পরিসংখ্যা 0 থেকে 10, 10 থেকে 20, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50-এর বেশি তো নেই বলছে, 40 থেকে 50, এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক। হ্যাঁ, আচ্ছা, প্রতিযোগী সংখ্যা FI সেটা কত? এটা কি? এটা হচ্ছে আমাদের যেটা বাদ দেওয়া হয়ে গেছে শ্রেণী সীমানা, এটা হচ্ছে শ্রেণী সীমানা। এখানে একটা লাইন বাদ চলে গেছে, শ্রেণী সীমানা, তাই তো। আচ্ছা, পরিসংখ্যা FI এটা কত? 0 থেকে 10, 0 অথবা 0-এর বেশি, পুরোটার বেশি। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কত? এবার 40-এর বেশি, এই 0-এর বেশি এই 40টা, আর 10-এর বেশি 36টা মান। যে কোনো ক্ষেত্রে 0-এর বেশি 40টা মান, এই যে এখানে 0 আর এখানে 10, এই যে 0-এর বেশি এইদিকে 40টা মান, আর 10-এর বেশি 36টা মান। তাহলে এইখানের মধ্যে মান কোনগুলো হচ্ছে? 40 - 36, এই 4টে মান নিশ্চয়ই এর মধ্যে হয়েছে, তাই তো। তাহলে এইটা হয়ে যাচ্ছে, আমরা বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি, 40 - 36 = 4 হয়ে যাচ্ছে। বিয়োগটা করে না দেখালেও হবে, অটোমেটিক এটা বোঝা যাচ্ছে 4। তাহলে এবার বলেছে এই যে 10-এর বেশি আর 20-এর বেশি, তাহলে এর মাঝে কত হবে? 22 মাইনাস এই 36 - 22, 36 - 22 14 হচ্ছে। এই যে তাহলে এর মাঝে মানটা হবে 20 থেকে 30-এর মধ্যে মান, এখানে টোটাল 22টা, তাহলে 22 - 11, 11টা, তাহলে এইটা হচ্ছে 9টা, আর এটা হচ্ছে 2টো, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই মানটা আসছে। তাহলে সামেশন অফ FI কত আসছে? এই যে সামেশন অফ FI, এখানে কি বলে দিয়েছে? বলে দিয়েছে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড়, মানে কোন পদ্ধতিতে গড় সেটা বলেনি। তাহলে আমরা সব 3টে পদ্ধতি, প্রত্যক্ষ, কল্পিত গড় আর ক্রমযৌগিক, আমরা সবচেয়ে সহজ প্রসেস প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে দেবো। তাহলে সামেশন অফ FI হয়ে যাচ্ছে, এইখানে দেওয়া ছিল 40, এই যে 40, টোটাল 40। আচ্ছা, এখানে মধ্যক নির্ণয় করি, মধ্যক, শ্রেণী মধ্যক দরকার।
মধ্যকটাই হচ্ছে xi হয়, ঠিক আছে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 45, ঠিক আছে, শ্রেণী মধ্যক। আর fi xi টা নির্ণয় করি, fi টা লাগবে যেহেতু আমরা লিখে ফেলেছি এখানটা fi এইটা xi, তাহলে এখানে এটা 4 বেরিয়েছে, 4 15 20। আচ্ছা 14 ইন্টু 15 কত হয়, 15 10 150, 4 15 60, তাহলে 210 হয়ে যাচ্ছে, 210। আচ্ছা 25 25 10 250, আর এটা হয়ে যাচ্ছে 275। আচ্ছা 35 হচ্ছে 35 নয় 5 9 45 5, 5 9 45 5, হাত থেকে 4, 3 9 27 4 31। এইভাবে করলে হবে 35 কে 10 দিয়ে গুণ করে 350, 9টা, তার একটা 35 বিয়োগ করে দিলে যে মানটা আসবে সেটা। আর 45 যখন 90, অতএব সামেশন অফ fi xi এটা কত, এটা হচ্ছে 5 আর 5 10 শূন্য, হাতে থেকে 1, 2 রেখে 3, 3 রেখে 4, 4 আর 3 7, 2 রেখে 3, হাতে 1 আছে, 2 রেখে 3, 3 রেখে 4, 4 আর 3 7, 7 রেখে 8, 8 আর 9 17 7, হাতে থেকে 1, 8 আর 9 17 7, হাতে থেকে 1, 2 রেখে 4, 5 6 7 8, 870 এইটা আসছে। এবার কি বলছে দেখো, অতএব গড় নির্ণয় গড় সমান কি বলেছে যে প্রতিদিন প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো, অতএব নির্ণয় গড় প্রত্যেক পদ্ধতি নির্ণয় করছে। যে কোনো পদ্ধতিতেই করা হোক, যে যাদের গড় নির্ণয় করা হবে সেগুলো একই মান আসবে কিন্তু। অতএব নির্ণয় গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi হয়ে যাচ্ছে 870, সামেশন অফ fi হয়ে যাচ্ছে 40। এই 0 0 কেটে গেল, 4 দুগুণে 8। আচ্ছা এইটা আসছে 4 দুগুণে 8 এসছে, একবার ক্যালকুলেশনটা ভালো করে দেখে নিলে ভালো হয়। আচ্ছা 870 এটা আসছে এখানে আমাদের ক্যালকুলেশনের ফলে, এটা 0 থেকে 5 10 15 25 35 45, তাই তো। আচ্ছা 40 এখানে চলে আসছে, মাঝের যে মান 5 10 এটা চলে আসছে। আচ্ছা আর পরিসংখ্যা কত, পরিসংখ্যা হয়ে যাচ্ছে 4, পরিসংখ্যা যে মানটা চলে আসছে 4 14 11 9 2, 4 14 11 9 2 এটাই এসছে, 4 14 11 9 2, ঠিক আছে। 40 দিয়ে ভাগ হবে। আরেকবার দেখি যোগটা করে, 5 আর 5 10 শূন্য, হাতে থেকে 1, 5 আর 5 10 শূন্য, হাতে থেকে 1, গুণটা একবার দেখে নিই, 4 5 20, এটা 15 10 150, 4 15 60, 210, ঠিক আছে। 25 10 250 প্লাস এটা 275, এটা 350 থেকে 315, ঠিক আছে। 5 90, 5 আর 5 10 শূন্য, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 দিয়ে 10, 10 11 12 12 9। আচ্ছা এই যোগটা ভুল হয়ে গেছে, পাঁচের মধ্যে 10 শূন্য, হাতে থেকে 1, হাতে থেকে 9 রেখে 10, 10 থেকে 11, 11 সাথে 18, 18 19, 19 সাথে 21 1, হাতে থেকে 2, 2 3 দুগুণে 6, 6 3 910 হচ্ছে, তাহলে এটা 910 হবে। এইটা হয়ে যাচ্ছে 910। চার দুগুণে 8 1 11, 4 দুগুণে 8 1 11, 4 দুগুণে 8, এই যে 4 দিয়ে 91 কে, 4 দুগুণে 8 1 11, 4 দুগুণে 8, 3 দশমিকের জন্য 0, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 4 5 20, এইটা হয়ে যাচ্ছে 22.75। নির্ণয় উত্তর লিখবে নির্ণয় গড় বা নির্ণয়, এখানে কি বলেছে প্রাপ্ত নম্বরের গড়, নির্ণয় গড়, অতএব নির্ণয় গড়
22.75 এইটা আসছে দেখো। ঠিক আছে, কমপ্লিট হলো। নেক্সট দেখো 15-1 হলো, 15-2 অঙ্কে যাবো। 2 অঙ্ক কি বলছে দেখো। আচ্ছা, এটা গ নির্ণয় প্রসেসটা দেখে নাও ভালো হবে। 22.75 অ্যান্সার আসছে। এটাও কিন্তু উত্তরে 22.5 দেওয়া আছে, আমাদের আসছে 7.5। নেক্সট দেখো, যদি যে কোনো অঙ্কের যে কোনো প্রবলেমের যেগুলো আমরা সলভ করছি উত্তরের সঙ্গে মিল না থাকে, বা তোমরা যে সঠিক উত্তরে এনেছো মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে সেগুলো। দুইয়েরটা বলছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইব ও বৃহত্তর সূচক ওজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করতে বলছে। ছক কাগজে অঙ্কন করি ও মধ্যমা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, প্রথমটা আছে 100 থেকে 120। প্রথমটা যেটা আছে 100 থেকে 120, তারপরটা আছে 100 থেকে 120 মধ্যে 12টা মান। আচ্ছা, একশো থেকে 120 মধ্যে 12টা মান আছে। তারপর দেখো এখানে বলেছে ওজাইভের অঙ্ক। ওজাইভের অঙ্ক কিন্তু সাধারণভাবে থাকে একটা। হ্যাঁ, ওজাইভের অঙ্ক সাধারণভাবে একটা থাকে। আচ্ছা, প্রথমে আমরা ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক দুটোই নির্ণয় করব। এবার দেখো প্রদত্ত যে তথ্য দেওয়া আছে, প্রদত্ত তথ্য শ্রেণী আর পরিসংখ্যা। প্রদত্ত তথ্য এখানে দিলে ডট, শ্রেণী পরিসংখ্যা। আচ্ছা, এইটা পরিসংখ্যা, শ্রেণী আর পরিসংখ্যা। আচ্ছা, দেওয়া আছে 100 থেকে 120 12, 120 থেকে 140 14, 100 থেকে 120 12, 120 থেকে 140 14, 100 থেকে 120 12, 120 থেকে 140 14, 140 থেকে 160 200 পর্যন্ত, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200, এইরকম। তাহলে 12 14, তারপরে কত কত আছে 8 6 10, 8 6 10, এইরকম। ঠিক আছে, এবার দেখো এটা নির্ণয়ের জন্য শ্রেণীর সীমানা আর এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক শ্রেণীর সীমানা নির্ণয় করতে হয়। এটা যেহেতু আমরা ওই আকারে প্রকাশ করবো, ওজাইব নির্ণয় করব। ওজাইব নির্ণয়ের জন্য আমরা কি করব? ওজাইব নির্ণয়ের জন্য যেভাবে আমরা প্রকাশ করতে হয় সেভাবে প্রকাশ করব ওজাইব নির্ণয়ের জন্য। আচ্ছা, যেটা শ্রেণী হয় শ্রেণী, আর বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচক উল্লেখ করবো। তাহলে শ্রেণী, এখানে দেখো এটা হচ্ছে শ্রেণী, এটা শ্রেণী। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো শ্রেণী, আর হয়ে যাচ্ছে এখানে শ্রেণী। আর কি বলেছি, যদি আমরা প্রথমে ক্ষুদ্রতর সূচক উল্লেখ করি, শ্রেণী আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক শ্রেণী। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক শ্রেণী। আচ্ছা, এখানে কি লিখতে হবে, এই যে এতর কম এতর কম এতর কম এইভাবে প্রকাশ করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে যেহেতু এইটা দেওয়া যায়, তাহলে এখান থেকে বুঝতে পারছি 100-র কম কত হবে। 100 এর কম, 100-র কম কোনো মান হবে না। আচ্ছা, 120 এর কম, এখানে 12টা মান, 12টা মান। আচ্ছা, 140 এর কম, 140 এর কম, তাহলে 120 এর কম 12টা মান, 140 এর কম টোটাল কত হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে
26টা, 140-এর কম, 160-এর কম, 160-এর কম, 26 আর 8-এ 34, 180-র কম, 34 আর 6-এ 40, তাই তো? 160-এর কম, 180-র কম, 180-র কম হলো এইটা। এবার 200-র কম, 200-এর কম, 40 আর 10-এ 50 হয়ে যাচ্ছে, 50টা মান, তাই তো? এইরকম হয়ে যাচ্ছে। এবার দেখো বৃহত্তর সূচকটা আমরা দেখি, যে শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান। শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক, এটা শ্রেণী নয়, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হবে। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, এখানে শ্রেণী যেটা চাইছে, আমরা বৃহত্তরের ক্ষেত্রে কি করব, যে এতর বেশি, এতর বেশি, এতর বেশি, এইভাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে তাহলে প্রথমে কি বলবো, যে 0-র বেশি, তাই তো? বা 0 না, এখানে এখানে হচ্ছে 100-র বেশি, শ্রেণী হয়ে যাচ্ছে এটা 100-এর বেশি। 100-র বেশি কত হবে এখানে? তাহলে এখানে যেহেতু 50 হচ্ছে, টোটাল 50টাই। আচ্ছা, 100-র বেশি, তারপর হয়ে যাচ্ছে 120-এর বেশি। 120-এর বেশি হয়ে যাচ্ছে 38টা হয়ে যাবে, কারণ 100-এর বেশি সব, 120-এর বেশি এগুলো তো নিচে হয়ে যাচ্ছে। 100 থেকে 120-এর মধ্যে এগুলো মান, তাহলে এগুলো বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, 140-এর বেশি, 140-এর বেশি, 120 থেকে 140-এর মধ্যে এই কটা, তাহলে বাকি মানগুলো সব বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইটা থেকে 14 বিয়োগ করে দিলে 100, এইটা হয়ে যাচ্ছে 38 থেকে 14 বিয়োগ করে দিলে 126 হয়ে যাচ্ছে। 38 থেকে 14 বিয়োগ করলে 124। আচ্ছা, 124 কেন? এটা বিয়োগ করলে শুধু 24, 100 আবার কেন? আচ্ছা, 140-এর বেশি, 160-এর বেশি। 160-এর বেশি কতগুলো মান আছে? 160 এইখানে, তার বেশি, 10 আর 6 16। আচ্ছা, 180-এর বেশি, 180-র বেশি কত? 180-র বেশি 10টা মান। আচ্ছা, 200-র বেশি, 200-এর বেশি, 200-এর বেশি কটা মান? 200-এর বেশি 0টা মান, 200-এর বেশি একটাও নেই, তাই তো? এইটা। এবার আমরা যদি এইগুলো থেকে এই দুটো তথ্য রাখতে হবে। আমরা এই চিত্রটা একটু ছোট করেই দেখছি। দেখো, যে চিত্রটা, এটা গ্যাপ পেপার প্রত্যেকে পাবে। এরকম ধরো আমরা কোনোভাবে অঙ্কন করছি, এটা 0 0, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে যদি অঙ্কন করি গ্যাপ পেপারটা, যে ক্রমযৌগিক পরিসংখ্যান নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে এবার বিন্দুগুলো লিখতে পারো, যে এগুলো একটার ক্ষেত্রে ভালোভাবে লিখে যায়। এখানে আমাদের যেহেতু বিন্দুগুলো তোমরা লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে, দেখবে তাহলে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে বিন্দুগুলো কি কি পাচ্ছি। এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে এখানে বিন্দুগুলো যেহেতু পাচ্ছি, এই যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে বিন্দুগুলো এই বরাবর হয়ে যাচ্ছে পরিসংখ্যাটা, এই বরাবর লিখবে পরিসংখ্যা, আর এখানে এই যে এই বরাবর পরিসংখ্যাটা হয়ে যাবে, আর এই বরাবর যে শ্রেণীটা হয়ে যাচ্ছে সেই শ্রেণীটা। তাহলে বিন্দুগুলো লিখবে, যে প্রথম বিন্দু কি হবে 100,0, প্রথম বিন্দু এইখানটা এরকম করে দেবে, ঠিক আছে? এরকম করে দিলে তাহলে 100 থেকে আমাদের স্টার্ট হলো, কারণ এটা তো 0 0, সেই কারণে 100 থেকে স্টার্ট করা হলো। তাহলে আমাদের প্রথম বিন্দু 100,0, মনে করো এখানটা 100 নেবে, এটা মনে করো 100,0, এই প্রথম বিন্দু। দ্বিতীয় বিন্দু, যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমরা বিন্দুগুলি পেলাম এত 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 এত, বৃহত্তর সূচক, সেই বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে আমরা সেগুলো পরপর যোগ করে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করলাম। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমরা বিন্দুগুলি পেলাম, এই যে এত 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 বিন্দুগুলো পেলাম, এবং সেই বিন্দুগুলি পরপর যোগ করে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে পারলাম, ঠিক আছে? এবার ক্ষুদ্রতর ক্ষেত্রে 100,0, তারপরে 120, এখানে ধরো এটা 100, এইটা ধরো 100, এইটা 120, এইটা 140, এইটা 160, এইটা 180, এইটা 200, 220 মনে করো, এইরকম হয়ে যাচ্ছে। তাহলে 100,0, 120,12, ধরো এইটা এর ক্ষেত্রে এটা 10, কত পর্যন্ত আছে? 10, এটা 20,
এটা 30, 40, 50, 60 এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটু গ্যাপ দিয়ে করতে পারো, যেমন ছক্কাগজ বুঝবে ছক্কাগজের ক্ষেত্রে সেরকম অঙ্কন করবে। এটা 100,0, আচ্ছা 120,12, এইটা ধরো 120, এইটা 120, 12, 10 আর 12, ঠিক এই জায়গায় হচ্ছে। আচ্ছা তারপরে বিন্দুটার ক্ষেত্রে 120, 12, তারপরে 140,26, ঠিক আছে, এইভাবে বিন্দু 140, 26, এইটা 140, এই যে 20, আর এটা 20, এইটা 26টা হচ্ছে 20 আর 30-এর মাঝামাঝি, এইভাবে এই জায়গায়। আচ্ছা এটা হচ্ছে 140, 26, এটা হচ্ছে 160, এখানে লিখে দেই, এটা 100, এটা 120, তোমাদের পেন্সিলে আরো ভালোভাবে দেখাতে পারবে। এটা 140, এইভাবে উল্লেখ করে দেবে সব কটা। এই 150, এইটা 160, এখানে উল্লেখ করে দিচ্ছি 160 এটা, ঠিক আছে। আচ্ছা 140, 26 পাওয়া গেল, 140, 26, 100, 120, 130, 100। আচ্ছা এইখানে একটা গ্যাপ পড়ে গেছে, না 130 না, এখানে 130 তো রাখা দরকার নেই, 100, 100, 130, এখানে 60 পর্যন্ত 200 পর্যন্ত প্রকাশ পাবে না তাহলে এই বরাবর হলে। 100, 120, এটা মুছছে, এইটা 140, এইটা 160, 180, এইটা 200, ঠিক আছে, পরেরটা 220। তাহলে এইটা ছিল তৃতীয়টা 120, 26, 140, 26, এইটা 140, 26, ঠিক আছে। 160, 34, 160, 34-এ যেতে হবে, 10, 20, 30, 30-এর পর কিছুটা এগিয়ে 34, এইটা। তারপর একটা আছে 180, 180, 40, এই যে 180, সেখান থেকে 40, 10, 20, 30, 40, এইখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর একটা 250, এই যে 200, এই সোজা গিয়ে 10, 20, 30, 40, 50, সোজা গিয়ে এই যে 50 এইখানে, এইটা হলো ক্ষুদ্রতর সূচক বোঝায়, ঠিক আছে। এইভাবে নির্ণয় হলো। এগুলো পরপর যোগ করবে, বিন্দুগুলো যোগ করে আমরা ক্ষুদ্রতর সূচক, এইটা যোগ করলে প্রথমে স্কেল পেন্সিল ইউজ করবে অবশ্যই, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এবার বৃহত্তর সূচক বোঝাই নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো? এখানে লিখবে যে বৃহত্তর সূচক বোঝাইয়ের ক্ষেত্রে আমরা এত কমা এত কমা এত কমা এত বিন্দুগুলো পেলাম, যেগুলো আমরা যেভাবে পুট করছি। এইটা যেমন ছিল 100,0, এটা ছিল 120, কত ছিল 120,12, দ্বিতীয়টা ছিল 140,26, 160, এই বরাবর যে বিন্দু পাচ্ছ 160,34, 180, মানে একটা 180, 40, 100, 250। এবার বৃহত্তরের ক্ষেত্রে বিন্দুগুলো কি কি হবে? বৃহত্তরের ক্ষেত্রে বিন্দুগুলো হয়ে যাবে যে 150, মানে 100,50, এই যে 100,50, 10, 20, 30, 40, 50, 100,50 এই বিন্দুটা। তারপর একটা 120, 38, 120, 10, 20, 30, 120, 38 এই বিন্দুটা। আচ্ছা 140, 24, 140, 24, এটা আমাদের কত পয়েন্ট ছিল? 26, তার সামান্য নিচে 24, এইখানে হয়ে যাবে তাহলে। আচ্ছা 160, 16, 160, 16 এই বিন্দুটা। 180, 10, 180, 10 এইটা। আর এটা হচ্ছে 200, 0 এইখানে। তাহলে এইগুলো পরপর যোগ করলে এইটা যোগ করা হলো, তারপরে 24 এইখানে, তারপরে এইখানে আলাদা আলাদা ভাবে যোগ করবে এইখানে, আর এইটা 200, তাই তো, এইটা এইখানে যোগ করে দিলেন। এরা দেখো এই বিন্দুটায় ছেদ করেছে, এটা পি নামকরণ করো, এই জায়গায় যে ছেদ করেছে এটাকে পি নামকরণ করলে, এই জায়গায় ছেদ করেছে এটা পি নামকরণ করলে। এবার কি বলেছে? এখানে বলে দিয়েছে যে তারপর বোঝাই অঙ্কন করে মধ্যমা নির্ণয় করতে বলেছে। এখানে মধ্যমা নির্ণয় করতে হবে, ওগুলো বেশ বড়ই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক বোঝাই অঙ্কন করে মধ্যমা নির্ণয় করো। এখানে আবার মধ্যমাটাও নির্ণয় করে দেখাতে হবে। তাহলে এর স্থানাঙ্ক হয়ে যাবে, দেখবে তোমরা যখন ছক কাগজে নির্ণয় করবে, এই যে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। পি বিন্দু একটা স্থানাঙ্ক পেয়ে যাবে, এরা ছেদ করবে, ঠিক আছে। পি বিন্দুর একটা স্থানাঙ্ক পেয়ে যাবে, সেই স্থানাঙ্ক থেকে এই বরাবর ধরে, যে ছক কাগজ আরো ভালো বোঝা যাবে, এই বরাবর ধরে এখানে টোটাল মান হচ্ছে 50, 50-এর অর্ধেক হচ্ছে 25, 25 হচ্ছে কত থেকে কতর মধ্যে পড়ছে? এই যে 25 140-এর খুব কাছাকাছি, তাই তো। 25 মানটা আসছে, এই যে যদি এখান থেকে দেখতে থাকো, 12, 14, 26, মানে 20 থেকে 40-এর মধ্যে হয়ে যাচ্ছে, তাই তো। 20 থেকে 40-এর মধ্যে, মানে 40-এর খুব কাছাকাছি, 40-এর কম হবে মধ্যমাটা, ঠিক আছে। এইখান থেকে এই যে বিন্দু থেকে এর উপর লম্বঙ্কন করবে, দেখবে ঠিক 40-এর একটু সামান্য আগে এইরকম হবে, ঠিক আছে। এইভাবে লম্বঙ্কন করতে হয়, প্রসেসটা লিখবে, যতটা পারবে সেইভাবে লিখবে বুঝে, হ্যাঁ। এইভাবে লম্বঙ্কন করতে হয়। তাহলে এইটা যেখানে ছেদ করবে সেইটাই হবে যাবে মধ্যমা,
ঠিক আছে, যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, যে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা এবং বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলো, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এম লম্ব অঙ্কন করা হলো। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক, এম বিন্দু স্থানাঙ্ক কত? তাহলে এম বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এত। ঠিক আছে, এম বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে। অতএব নির্ণয় মধ্যমা 40-এর খুব কাছাকাছি হয়ে যাবে, হয়তো 38 পয়েন্ট সামথিং হয়ে যাবে। অতএব নির্ণয় মধ্যমা পি বিন্দু স্থানাঙ্ক যেটা হবে সেখানে, অতএব নির্ণয় মধ্যমা হয়ে যাচ্ছে 138 পয়েন্ট সামথিং এইরকম। ঠিক আছে, এইভাবে মধ্যমা নির্ণয় করতে পারবে। যারা এইরকম ভাবে ছেদ করছে যেগুলো, সেইগুলো এইভাবেই মধ্যমা নির্ণয় করতে হবে। এইভাবে যেগুলো ছেদ করছে, যেগুলো মধ্যমা নির্ণয় করতে বলেছে, সেইগুলো পি বিন্দুর স্থানাঙ্ক এরকম ছেদ করবে এই বিন্দুকে, এইভাবে মধ্যমা নির্ণয় করতে পারবে। এবার মধ্যমাটা যে ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করতে পারবে। হ্যাঁ, মধ্যমাটা ঠিক হয়েছে কিনা সেটা প্রসেস আছে, যাচাই করতে পারবে। এবার সেটা যাচাই করতে পারবে যেটা, ওগুলো মধ্যমার প্রসেস উল্লেখ করতে হবে। ঠিক আছে, এই যে মধ্যমা নির্ণয়ের পদ্ধতি এইভাবে, যেটা এখানে ছেদ করছে সেইভাবে। খেয়াল রাখবে যে মধ্যমা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। টোটাল মান কটা? টোটাল মান 50টা। 50-এর অর্ধেক কত? 25। তাহলে 50 থেকে 25, 25 হচ্ছে 12, 14, 26, এইখানে জাস্ট 26 হয়ে যায়। তার মানে এইখানে 26, তার মানে 26তম মানটা হচ্ছে 26 পর্যন্ত মানটা 120 থেকে 140-এর মধ্যে। তার মানে 50-এর অর্ধেক 25, 25তম মানটা আছে 120 থেকে 140-এর মধ্যে। তার মানে এই যে মধ্যমাটা সেটা 120 থেকে 140-এর মধ্যে হবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা হলো এইভাবে। এবারে দেখো এখান থেকেও এইভাবে মধ্যমা নির্ণয় করলে, এখান থেকেও মধ্যমা নির্ণয় করে এইটা থেকে খুব সহজে মধ্যমা নির্ণয় করতে পারবে। হ্যাঁ, এইটা তুমি ব্যাকে রাফে, যেহেতু 180 140 সামান্য আগে বুঝতে পারছো, রাফে এই ক্যালকুলেশনটা করলে এর মধ্যমা নির্ণয় ক্যালকুলেশনটা করে এক্সাক্ট 138 হচ্ছে বুঝতে পারছো। ধরো 138 পয়েন্ট কত হচ্ছে, এক্সাক্ট মধ্যমার অ্যান্সারটা লিখে দিলে। এইটা ধরে মধ্যমাটা সহজে নির্ণয় করতে পারবে। মধ্যমাটা ধরে এবার ওখানে পয়েন্টটা পুট করলে যে কত হবে। নেক্সট দেখো এবার কি বলেছে। এবার বলেছে প্রদত্ত রাশি তথ্যের সংখ্যাগুরু মান বলে দিয়েছে। একটা রাশি তথ্য, তার সংখ্যাগুরু মান বলা আছে। হ্যাঁ, একটা রাশি তথ্য আমরা জানি, তার সংখ্যাগুরু মান বলে দিয়েছে। প্রদত্ত রাশি তথ্যের সংখ্যাগুরু মান 24 হলে এক্স এর মান আমাদেরকে 3-এরটা। কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে যে প্রদত্ত রাশি তথ্যের সংখ্যাগুরু মান 24। রাশি তথ্য হলো প্রদত্ত রাশি তথ্য, কি দেওয়া আছে? ডট। যেটা দেওয়া আছে যে শ্রেণী সীমা আর পরিসংখ্যা। শ্রেণী সীমা পরিসংখ্যা। ঠিক আছে, কটা আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5। 0 থেকে 10, 10 থেকে 20, 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এইটা ঠিক আছে। এবার দেখো যে মানগুলো পরিসংখ্যা কত? 14x 27 21, 14x 27 21, 14x 27 21 15। ঠিক আছে, আচ্ছা পরিসংখ্যা এটা কি নির্ণয় করতে দিয়েছে? সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র আমরা জানি। ঠিক আছে, আচ্ছা সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র জানি, শুধুমাত্র সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করবো এক্ষেত্রে। শুধুমাত্র সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব, সহজেই সংখ্যাগুরু মান নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, সর্বাধিক এখানে প্রদত্ত রাশি তথ্যর পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা। রাশি তথ্যের
রাশি তথ্যের রাশি তথ্যের সংখ্যা কি বলেছে, রাশি তথ্যের কি দেওয়া আছে, এটা রাশি তথ্যের সংখ্যাগুলো, রাশি তথ্যের পরিসংখ্যা বিভাজন ছকে, রাশি তথ্যের পরিসংখ্যা বিভাজন ছকে, পরিসংখ্যা বিভাজন ছকে, রাশি তথ্যের পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা এখানে কত, এখানে এখনো পর্যন্ত যা আছে 27, তাই তো। এখানে মধ্যমা দিয়ে দেওয়া আছে রাশি তথ্যের সংখ্যা পরিসংখ্যা বিভাজন ছকে। এখন সর্বাধিক পরিসংখ্যা যদি আমরা এটাকে কমই ধরি, সর্বাধিক পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা সমান 27, ঠিক আছে। তাহলে এই যে এর মানটা 20 থেকে 30-এর মধ্যে হবে। আচ্ছা, কি বলে দেওয়া আছে আর একটা সংখ্যাগুলো মানটাও তাই দেওয়া আছে, যেহেতু রাশি তথ্যের সর্বাধিক পরিসংখ্যা 27, সর্বাধিকটা 27, তাই তো, সর্বাধিক পরিসংখ্যা 27, তাহলে সংখ্যাগুলো সংবলিত শ্রেণী কোনটা, অতএব সংখ্যাগুলো, এটা যেহেতু সর্বাধিক, সংবলিত শ্রেণী, সংবলিত শ্রেণী 20 থেকে 30। আচ্ছা, কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে সংখ্যাগুলো মান 24ই বলে দেওয়া আছে, যেহেতু 24 বলে দেওয়া আছে, তো আমরা এই যে 27 দেখতে পাচ্ছি আর মানটাও 24, পরিসংখ্যা মানটাও 24 বলা আছে, সেটা এর মধ্যেই পড়ছে, সেই জন্য আমরা এটাকেই ধরে নিচ্ছি। আচ্ছা, সংখ্যাগুলো মান সমান 24 প্রদত্ত আছে এটা, ঠিক আছে, প্রদত্ত। তাহলে সেই জন্য এটা সর্বাধিক পরিসংখ্যা 27 এর মধ্যেই পড়ে গেল, সর্বাধিক পরিসংখ্যা এটা 27, তাহলে এটা সংবলিত শ্রেণী পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিছু মান পেয়ে যাব সহজেই, ঠিক আছে, এখান থেকে আমরা সহজেই কিছু মান পেয়ে যাব। তাহলে এখানে এল ইজ ইকুয়াল টু কি হবে, যে আমাদের তথ্যটির সংখ্যাগুলো মান, তাহলে সমস্ত মানগুলো নির্ণয় করতে হবে যে এল কোনটা, তাহলে এল কোনটা হয়ে যাবে, এল হয়ে যাচ্ছে, অতএব এল ইজ ইকুয়াল টু 20, হ্যাঁ, এই যে নিম্ন মানটা এটা এল 20। এবার L0 L1 L2 হয়, L0 L1 L2 হয়, তাহলে L0 কত হয়ে যাবে, এল যেহেতু এল হয়ে গেছে 20, এবার এখানে F0 কত হয়ে যাবে, এইটা যেহেতু সংবলিত শ্রেণী, তাহলে F0, এটা তো পরিসংখ্যা, এটা Fi, তাহলে F0 এটা F, হ্যাঁ, F0 হয়ে যাচ্ছে X, F1 হয়ে যাচ্ছে 27, F2 হয়ে যাচ্ছে F0, F1 F2 হয়ে যাচ্ছে 21, ঠিক আছে, F0 1 2, আচ্ছা, F0 F1 F2 হয়ে যাচ্ছে। আর H এর মান কত হয়ে যাচ্ছে, H ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, H ইজ ইকুয়াল টু, এই যে এদের পার্থক্যটা 0 থেকে 10, 10 থেকে 20, এদের পার্থক্যটা হয়ে যাচ্ছে 10, ঠিক আছে, H এর মান। তাহলে সমস্ত অজানা মান যেগুলো সংখ্যাগুলো মান নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন, সেগুলো পেয়ে গেলাম। অতএব সংখ্যাগুলো মান ইজ ইকুয়াল টু, সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে এল এর মান, আমরা একবারে মানটা বসিয়ে দিচ্ছি, সূত্রটা আর লিখছি না, ঠিক আছে, সূত্র না লিখে একবার মান বসিয়েছি, এল হচ্ছে 20 প্লাস, এখানে কি হয় 20 প্লাস, এখানে এটা ইন্টু এইচ, এটা এইচ, ঠিক আছে, এখানে হয়ে যায়, দেখো প্রদত্ত সর্বাধিক মান যেহেতু F1 মাইনাস F0 হয়ে যায়, এটা হচ্ছে F1টা কত, F1 27, তাহলে 27 মাইনাস এক্স 27 মাইনাস এক্স, এবার 2F1 মানে 2 ইন্টু 27 মাইনাস এক্স মাইনাস 21, এইচটা তো লেখার দরকার নেই, এইচ এর মান কত 10 সমান 20 প্লাস এটা 27 মাইনাস এক্স, 27 গুণে 54 মাইনাস এক্স মাইনাস 21 ইন্টু এই 10 ইজ ইকুয়াল টু 20 প্লাস
27 মাইনাস এক্স, এটা 3 3 মাইনাস এক্স ইন্টু 10। অতএব তাহলে এবার শর্তানুসারে বলে প্রয়োগ করব। এটা 24 দেওয়া আছে, অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে 20 প্লাস 10 ইন্টু 27 মাইনাস এক্স বাই 33 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, অতএব 10 ইন্টু 27 মাইনাস এক্স বাই 33 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 24 মাইনাস 20। অতএব এটা হয়ে যাচ্ছে 10 ইন্টু 27 মাইনাস এক্স বাই 33 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। এখানে একটু মুছে দিচ্ছি, দেখো রাশিতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটু প্র্যাকটিস করলেই, মানে ক্যালকুলেশনটা বড় কিন্তু প্রসেসটা সহজ। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 27 মাইনাস এক্স বাই, আবার কোনো কোনো অঙ্কের প্রসেস ক্যালকুলেশনটাও খুব সহজ হয়ে যায়। এটা 4/10 হয়ে যাচ্ছে, এটা দিয়ে 2, এটা 5, কোনাকুনি গুণ করলে 5 7 35, 5 হাতে 3 বা 5 ইন্টু আমরা লিখছি, এইটা লিখে দিলাম ইজ ইকুয়াল টু 2 ইন্টু 33 মাইনাস এক্স হচ্ছে বা 5 7 35, 5 হাতে 3, 5 10 3 13 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 3 2 6, 3 2 6 মাইনাস 2x, বা মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাস 2x ইজ ইকুয়াল টু 66 মাইনাস 135, বা মাইনাস 3x ইজ ইকুয়াল টু 4 × 15 9 15 হাতে 1 4 × 7 7 × 6 13 মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু 69/3। ঠিক আছে, এটা কেটে গেলে 23 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা x সমান হয়ে যাচ্ছে 23, x এর মান হয়ে যাচ্ছে 23। এখানে যেটা দেয়া ছিল কোশ্চেনটা, সর্বাধিক পরিসংখ্যার যে মানটা পরিসংখ্যা ছিল 27, এটা তার চেয়ে কম দেওয়া আছে, কিন্তু তাহলে আমাদের যেটা ধরা হয়েছিল সেটা ঠিকঠাকই ছিল। তাহলে এখানে কি বলেছে যে x এর মান নির্ণয় করো, অতএব উত্তর লিখবো শেষে, অতএব x এর মান 23 হলো, x এর মান 23 নির্ণয় হলো। দেখে নাও প্রসেসটা। আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। আমরা 15-3 পর্যন্ত সলভ করলাম, 15-3। তো আজকের মতো এখানেই স্টপ করলাম, ফিরো পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করা স্টার্ট করবো। ওকে, মডেল কোশ্চেন পেপার 2 সলভ করা স্টার্ট করবো। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।